বার্সেলোনা এল ক্লাসিকো হেরে গেছে। আর এর জন্য পুরোপুরি দায়ী বার্সেলোনারই। আমি জানি বার্সেলোনার অনেক ফ্যান বলবে রেফারি ডিসিশন, ভিএআর, অনেক কন্ট্রোভার্সি আছে। সব কিছু নিয়েই আলোচনা করব, যেমন ভিআর ডিসিশন, গোল ডিসঅ্যালাউ, গোল লাইন টেকনোলজি, লা লিগা, সব কিছু নিয়ে আলোচনা করব। আর এইদিকে আবার মোহনবাগানের ট্রান্সফার আপডেট, কোন কোন প্লেয়ারকে সেল করে দিচ্ছে মোহনবাগান এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে কাকে নিয়ে আসছে সেই সব নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্পোর্টস গ্লোরি। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অ্যান্ড ফুটবলের এমনি সমস্ত রকমের নিউজ নিয়ে আপনাদের সামনে আসি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কাল রাতে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচে বার্সেলোনাকে 3-2 গোলে হারিয়ে এল ক্লাসিকো জিতে নেয় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচকে ঘিরে অনেক কন্ট্রোভার্সি আছে। যেমন খেলার শুরুতেই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ পরস্পর অ্যাটাক করছিল, কিন্তু শুরুতেই 6 মিনিটে একটি কর্নার থেকে ক্রিশ্চিয়ানসন হেডে গোল করে যায়। টনি ক্রুস তাকে মার্ক করেছিল, কিন্তু তার উপর থেকে হেড করে গোল করে বার্সেলোনাকে লিড এনে দেয় ক্রিশ্চিয়ানসন। তারপর রিয়াল মাদ্রিদও পাল্টা অ্যাটাক করছিল। একটা বল লুকাস ভাস্কেস জাও ক্যান্সেলোকে নিয়ে বেরিয়ে যায় ড্রিবল করে, এবং সেটাকে আটকাতেই পাও কুবার্সি ট্যাকেল করে। সে অবশ্য বডিতে ট্যাকেল করেনি, কিন্তু লুকাস ভাস্কেসের পাটা তার পায়ের সঙ্গে টোকা লেগে লুকাস ভাস্কেস বক্সের মধ্যে পড়ে যায়, ফলে রেফারি এটা পেনাল্টি দেয়। এখানে অনেকে বলছে যে লুকাস ভাস্কেস ইচ্ছা করে নিজে পাটা কুবার্সির পায়ে লাগিয়ে ডাইভ করে, আর রেফারি সেখানে ভিআরও চেক করেনি। আলটিমেটলি এটা রেফারির ডিসিশন, সে পেনাল্টি দেবে কি না দেবে। তো যথারীতি রেফারি এটা পেনাল্টি দেয় এবং সেটা থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ হয়ে যায় 1-1। তারপর দুটো দলই পাল্টা আক্রমণ চালায়। ম্যাচের ফার্স্ট হাফের শেষের দিকে একদম ফেদে ভালভার্দে একটি ট্যাকেলের সঙ্গে ফ্র্যাঙ্কি ইয়ং যায় ট্যাকেলে এবং গুরুতর চোট পায় এবং তাকে মাঠ ছাড়তে হয়। এই করেই ফার্স্ট হাফ এন্ড হয়। সেকেন্ড হাফের শুরু থেকেই ফ্র্যাঙ্কি ইয়ংয়ের জায়গায় পেড্রি আসে এবং ক্রিশ্চিয়ানসেনের জায়গায় নিয়ে আসে ফার্মিয়ান লোপেজকে জাগি। তো শুরু থেকেই বার্সেলোনা ভালো আক্রমণ যাচ্ছিল এবং মাদ্রিদ মিড ব্লক বানিয়েছিল। তারপর জাভি, লেভেনডস্কি এবং রাফিনাকে তুলে ফারান তোরেস এবং জাও ফেলিক্সকে নিয়ে আসে এবং 69 মিনিটের মাথায় ফার্মিন লোপেজের গোলে বার্সেলোনা 2-1 গোলে এগিয়ে যায়। তারপর রিয়াল মাদ্রিদও কিছু চেঞ্জ করে। তারপর 73 মিনিটের মাথায় ভিনিসিয়াসের একটা ক্রসিং থেকে দুর্দান্ত একটি গোল করে যায় সেই লুকাস ভাস্কেস। আমার মতে আজকের ম্যাচের সেরা প্লেয়ার লুকাস ভাস্কেসই, এবং এই গোলটির পিছনে আমি পুরোপুরি দোষ দেবো বার্সেলোনার জাও ক্যান্সেলোর। কারণ সে লুকাস ভাস্কেসকে ফলো করেনি যে সে রান করছে, পুরোপুরি ফ্রি ছেড়ে দেয় এবং একটা অসাধারণ গোল করে দিয়ে চলে যায় লুকাস ভাস্কেস। গত 2 ম্যাচেই জাও ক্যান্সেলোর পারফরমেন্স একটু খারাপ আসছে। তাও অনেক বার্সেলোনা সাপোর্টার দেখছি জাও ক্যান্সেলোকে ট্রোল করছে বা খারাপ খারাপ কথা বলছে, কিন্তু আমার মতে এসব বলা উচিত না। কারণ 1-2 ম্যাচ জাও ক্যান্সেলোর বাজে পারফরমেন্স ম্যাটার করে, বাট না যে সারা বছর ভালো পারফরমেন্স দিয়েছে জাও ক্যান্সেলো, তো তাকে এরকম বাজে বাজে কথাটা বলাটা ঠিক না। একদম এক্সট্রা টাইমে জুড বেলিংহামের গোলে রিয়াল মাদ্রিদ 3-2 গোলে জয়লাভ করেন। এবার আসি কন্ট্রোভার্সিয়াল পয়েন্টগুলোতে। কর্নার থেকে লামিন ইয়ামাল একটা ছোট্ট ফ্লিক করে দেয় বলটি, যার ফলে বলটি গোল লাইন অতিক্রম করে। কিন্তু লা লিগায় এখনও পর্যন্ত গোল লাইন টেকনোলজি না থাকায় ভিআর চেক করা হয়, আর ভিআরে ক্যামেরা অ্যাঙ্গেল সেরকমভাবে বোঝাই যাচ্ছিল না যে বলটি গোলের ভেতরে আছে না গোল লাইনের বাইরে আছে, কিছু বোঝাই যাচ্ছিল না। পিছন অন্য অ্যাঙ্গেলে দেখতে গেলে লুনিনের ব্যাক সাইডই দেখা যাচ্ছিল, আর এই দিক দিয়েও ঠিকমতো বোঝা যাচ্ছিল না। ফলে রেফারি সেই গোলটিকে ডিসঅ্যালাউ করে, গোল দেয় না। এবং এর পুরোপুরি দোষ আমি দেবো লা লিগা কর্তৃপক্ষের এবং লা লিগা প্রেসিডেন্টের। কারণ তিনি মাত্র 3 মিলিয়ন ইউরোর জন্য সিজন শুরুতে লা লিগার মধ্যে গোল লাইন টেকনোলজি নিয়ে আসেনি। লা লিগা প্রেসিডেন্ট এইদিকে বলে আমি লা লিগাকে ওয়ার্ল্ডের বেস্ট লিগ বানাতে চাই, প্রিমিয়ার লিগের থেকেও বেটার, অথচ এখনও লিগে একটা গোল লাইন টেকনোলজি নেই।
জানি না লা লিগার প্রেসিডেন্ট কী ভাবনা চিন্তা রাখে। তো যাই হোক, ম্যাচটি এখানেই 3-2 গোলে শেষ হয়ে যায় এবং তারা লা লিগা জয়ের পক্ষে আরও এক পা এগিয়ে যায়। ধরতে গেলে তারা লা লিগা জিতেই গেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার এখন হাল ছাড়া উচিত না, সামনের সিজনে আরও বেটার টিম করা উচিত। কিছু কিছু রিউমার্স চলছে, তাদেরকে আনা উচিত। যদি জাভি ছেড়ে চলে যায়, তার বদলে একটা ভালো কোচ আনা উচিত রিপ্লেসমেন্ট হিসেবে। নতুন কোচের যেমন চাহিদা সেরকম সাইনিং করা উচিত, একটা ডিফেন্সিভ মিডফিল্ডার আনা উচিত। দেখা যাক বার্সা কী করে পরের সিজনে। আপাতত এই সিজন বার্সা বোধহয় ট্রফি লেসই যাবে। এবার চলে আসবো আইএসএলের কিছু ট্রান্সফার আপডেটের দিকে। মোহনবাগান গ্লেন মার্টিন্সকে সেল করে দিচ্ছে, সেটা তো 100% কনফার্ম। কিন্তু এদিক দিয়ে গ্লেন মার্টিন্সের কথা হচ্ছিল যে সে গোয়ায় হয়তো যেতে পারে, কিন্তু এখন শোনা যাচ্ছে চেন্নাইয়েন এফসি গ্লেন মার্টিন্সকে নেওয়ার জন্য পুরোপুরি ঝাঁপিয়েছে। এবার দেখা যাক সিজন শেষে গ্লেন মার্টিন্স গোয়ায় যায় নাকি চেন্নাইয়েন এফসিতে যায়। আর এদিক দিয়ে কিয়ান নাসিরি মোহনবাগান ছেড়ে চেন্নাইয়েন এফসিতে যাচ্ছে, সেটা তো প্রায় পুরোপুরি কনফার্ম হয়ে এসছে। তো এখন মোহনবাগান কিয়ানের পজিশনে ওই জায়গাতেই রিপ্লেসমেন্ট হিসেবে একটা ভালো প্লেয়ার সাইন করাতে চলেছে। জামশেদপুর এফসির প্লেয়ার মোহাম্মদ সানানকে মোহনবাগান সাইন করাতে চলেছে। দুর্দান্ত একটা প্লেয়ার, এই সিজনে ভালো পারফরমেন্স দিয়ে সবার নজর কেড়েছে এবং মোহনবাগানও চাইছে এরকমই একটা প্লেয়ারকে নিয়ে আসতে ব্যাকআপ হিসেবে। কারণ যদি সব কম্পিটিশনের জন্য লড়তে হয় তাহলে অবশ্যই রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হতে হবে এবং এই মুহূর্তে মোহাম্মদ সানান মোহনবাগানের বেঞ্চ প্লেয়ার হিসাবে একটি দুর্দান্ত সাইনিং হতে চলেছে। দেখা যাক, সব কিছু ঠিকঠাক থাকলে মোহনবাগান হয়তো মোহাম্মদ সানানকে সাইন করিয়ে নেবে। তো আজকের নিউজ এইটুখানেই ছিল। তো ফুটবলের আরও নিউজ এবং আপডেট পেতে, খেলার রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।